আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয় ভালো মানুষ, ভদ্র মানুষ, আলেম সমাজ বা অন্যান্য ধর্মের আরো যারা সম্মানীয় ব্যক্তি আছেন, ভালো মানুষদেরকে তো রাজনীতিতে আগিয়ে আসতে হবে। তবে এটা ভালো জিনিস। তবে নওশাদ ঘোষণা দিলে নওশাদের একা ঘোষণা দিবার অধিকার নাই, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কথা ঠিকই, কিন্তু এই রাজনীতির দলের একটা গঠনতন্ত্র আছে। সে জায়গায় যিনি বা যিনারা এ করছেন, যদি ডাইরেক্ট না পারেন, আমার সঙ্গেও যদি ভাইয়েরা আসে, আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি, এতটুকু করতে পারি। তবে মানে আমার ভাই বলে আমি বলে দেবো এরম সিস্টেমটা কিন্তু কোন রাজনৈতিক দল। 294টা বিধানসভা সিট রয়েছে। যদি নাকি কাসেম সিদ্দিকী শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সব থেকে হাই প্রোফাইল বিধানসভা ওইটা হয়ে যাবে নাকি? একদম হলেও কি হবে, আমি তো বলছি ভাঙড় এবং আপনার ক্যানিং পূর্বের যে পরিবেশ আছে সেখান থেকে ও ব্যাপক ভোটে জিতবে। শওকত মোল্লা ওখানে পরাজিত হয়েছিল এবং আগামী দিনে পরাজিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। খালি ওর আমি দেখতে চাই তৃণমূলের নেতৃত্বরা কতটা গণতন্ত্র প্রেমিক এবং তারা গণতন্ত্র বিশ্বাসী হয়। তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন সারা রাজ্যে করে দেখাক, তারপরে বুঝতে পারবো কত ভোটে জিতবে। আপনি কি ক্যানিং পূর্ব বিধানসভার ভোটার? আমি ক্যানিং পূর্ব ভোটার না হলেও ক্যানিং পূর্বে আমার বহু রিলেটিভ, বহু সমর্থকরা আছে, আমাদের সাংগঠনিক মানুষের আছে। আমরা আলাপ আলোচনার মধ্যে ক্যানিং পূর্বে বিধানসভার প্রত্যেকটা অঞ্চল ভিত্তি আমার জানা আছে, তার ভিত্তি করেই আমি বলছি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এরা হারবে। ইভেন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকাটা বড় মুশকিল হবে। তৃণমূল না থাকলে কারা আসবে? বিকল্প আমরা চাই। একদিকে যেমন দেখেন আরএসএস এর দুটো ডানা হিসাবে চলছে, বাংলার এবং ভারতবর্ষের দুটো ফুল সর্বনাশ করে দিচ্ছে, ফুলে ফুলে গন্ধায় মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে তৃতীয় বিকল্প ঐক্য সরকার গড়াটা খুব দরকার, তাহলে কিন্তু ভারতবর্ষের শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা হবে। আমরা চাই এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বাংলায় বিকল্প ঐক্য ফ্রন্ট গড়ে উঠুক এবং তারা বিকল্প শক্তি হিসেবে জিতুক। বিচ্ছিন্নতা হলেও যে বিভিন্ন দল জিতুক, কিন্তু তৃণমূল এবং বিজেপির নেতৃত্বে বাংলা এবং ভারতবর্ষে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে মানুষ কেউ সন্তুষ্ট নেই, ভালো নেই। প্রতিনিয়ত আগুন জ্বলছে, অর্থ ধ্বংস হচ্ছে, মানুষ মিথ্যা কেসে ফাঁসছে, মানুষ প্রতিনিয়ত জর্জরিত হয়ে আছে। আজকে দক্ষিণ 24 পরগনায় 2000-এর বেশি মানুষকে মিথ্যা মামলা দিয়ে বারুইপুর জেলে আছে। আপনারা জানেন ওয়াকআপ নিয়ে যে আন্দোলন হয়েছিল, আইএসএফ এর পক্ষ থেকে একটা মিটিং করেছিল। অতএব হয়তো মিটিংটা ডেকেছিল ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, কিন্তু সেখানে কোনো ঝান্ডা ব্যবহার করেনি। তারা ভারতের জাতীয় পতাকা মিটিং করছিল, সেখানে 1000-এর উপরে মানুষের মিথ্যা মামলা দেয়। কেন? এটা তো পরিবেশ না। আমরা তো বলেছি যারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করে তাদের পক্ষে। ফলে যারা মানুষের বিশ্বাস করতে পারে না, যারা গণতন্ত্র মানে না, যারা দেশের সংবিধান মানে না, তারা সংবিধানের নামে কলঙ্কিত মানুষ। ফলে এরা রাজনৈতিক মানে গুন্ডা, মানে যে নিজেদের স্বার্থের জন্য মানুষকে মারতে পারে, গাইতে পারে, কাটতে পারে, আবার নাটক করে মানুষের গণতন্ত্রের কথা বলতে পারে। ফলে এদের কথার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করছি। আর এই দুটো দলই আবার দুর্নীতিকে ছাড়া চলতে পারে না। সুতরাং দুর্নীতির কথা যেখানেই আসবে সেখানে এই বিজেপি এবং তৃণমূলের নাম আসবে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সাধারণ মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য যেমন 100 দিনের কাজ, রাস্তা নির্মাণ, সেগুলির টাকাই যদি মন্ত্রীর ছেলের পকেটে যায়, তাহলে সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের বলে দেওয়া হয়েছে তোমরা প্রকৃত হিন্দু, তোমাদের হিন্দুত্বের ঠিকা নিয়ে আমরা বিজেপি আছি, তোমরা হিন্দু হয়ে থাকো, তোমরা পুজো করতে পারো, পূজা অর্চনা করতে পারো, তোমরা মহাকুম্ভ করতে পারো, এইসবের জন্য আমরা আছি। তোমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুর জন্য আমরা বিজেপি নেই, আমরা শুধু এগুলোর জন্য আছি। ভারতবর্ষে 2014 সালে বিজেপি ক্ষমতাতে আসার আগেও ভারতের হিন্দুরা পুজো করত, কুম্ভ করত, কেদারনাথ যেত, দুর্গাপুজো হতো, সরস্বতী পূজা হতো, সবকিছু হতো, ঈদও হতো। 2014 সালের পরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতাতে আসলেন প্রধানমন্ত্রী হয়ে বিজেপি, তখন থেকে প্রমাণ করার চেষ্টা করলেন যে হয়তো ভারতবর্ষের হিন্দুরা খুব বিপদে, খুব সংকটের মধ্যে আছে। আসলে হিন্দুত্ব সংকটে নেই, সংকটে আছে দেশবাসী, সংকটে আছে দেশের মানুষ, দেশের যুবক, দেশের কৃষক, শ্রমিক, এরা সংকটের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। মানুষের যেগুলো উন্নয়ন করার কথা, মানুষের কল্যাণ করার কথা, মানুষের কল্যাণার্থে, জনগণের কল্যাণার্থে রাষ্ট্র বা সরকার যেখানে ভূমিকা পালন করার কথা, সেই সরকার বা রাষ্ট্র সেই ভূমিকা পালন করছেন না। সেগুলো কোনোভাবেই মন্ত্রী, নেতা, আমলা ওদের পকেটে চলে যাচ্ছে। অমিত শাহর ছেলে
জয় শাহ এখন বড় একটা ক্রিকেট বোর্ড বা কোনো একটা পদে অধিষ্ঠিত আছেন, সে জীবনে কোনোদিনও ব্যাট ধরতেন না, তাকে জীবনে কোনো দেখিনি আমরা। সেগুলো হচ্ছে, হোক না, এগুলো চলছে, মানুষ দেখছে, মানুষ দেখুক আরো। আমরা বামপন্থীরা, আমরা যারা বাম কর্মী, যারা বাম সমর্থক, আমরা বারবার মানুষের দরজাতে যাচ্ছি, মানুষের দরজায় যাব, মানুষকে বোঝাচ্ছি যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো মানুষের মৌলিক দাবি, মৌলিক চাহিদা। তার পাশাপাশি নাগরিক ধর্মাচরণ করবেন, নাগরিক উপাসনা করবেন, কেউ নামাজ পড়বেন মসজিদে গিয়ে, কেউ মন্দিরে গিয়ে পূজা করবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার ভারতবাসী হিসেবে, এতে কোনো বাধা আসার কথা তো নয়। কেন বাধা আসবে কেন? সেই বাধাগুলোকে বিজেপি এবং তৃণমূল সরানোর জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য নিজেরাই বাধা তৈরি করছে। এক শ্রেণীর হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, এক শ্রেণীর হিন্দুদেরকে অচ্ছুত করে রাখা হচ্ছে, অস্পৃশ্যতা করা হচ্ছে। এই যে একটা নোংরামি, বাদরামি, মানে সাম্প্রদায়িকতা, একটা বিভাজন, একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে বিজেপি। গুজরাট থেকে শুরু করে, বঙ্গ থেকে শুরু করে, এই কন্যাকুমারী থেকে আর কাশ্মীর পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। এই ধর্মের ওপর দাঁড়িয়ে, মসজিদ মন্দিরের ওপর দাঁড়িয়ে, হিন্দু মুসলমানের ওপর দাঁড়িয়ে পাকিস্তান হিন্দুস্তান রাজনীতি করে রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করছে। আগামীর বিধানসভা নির্বাচনে গুজরাটেতে এর আগের বারেই হেরে যেত বিজেপি, এর পরের যে বিধানসভা নির্বাচন আছে সেখানে বিজেপি বুঝতে পেরে যাবে যে গুজরাটে কিরকম একটা ফল হয়, ঐতিহাসিক ফল হয়। মানুষ, গুজরাটের মানুষ রেজাল্ট, ফলাফল জানিয়ে দেবে। প্রধানমন্ত্রী মোদীর নিজের রাজ্য একক ঘটনা নাকি মোদীর রাজ্য? গুজরাট মডেলের কথা যারা হাওয়া তুলে, ধোঁয়া তুলে ভারতবর্ষের গদিতে শাসনে এসেছে এবং যারা এখনো পর্যন্ত গুজরাট মডেলকে মডেল করতে চান, তারা দেখুক এটা তাদের লজ্জা। এটা যেমন গুজরাট বাসীর লজ্জা, একাধারে দেশবাসীরও লজ্জা। আর এই ভুয়ো যারা হিন্দুত্বের হাওয়া তোলে, প্রকৃত হিন্দু হওয়া হাওয়া তোলে, হিন্দু সাজার চেষ্টা করে বিজেপি, যারা মনে করে আমরা হিন্দুত্বের টিকা নিয়ে বসে আছি, সেই তাদের লজ্জা। আসলে ওরা তো দোকান কাটা ছেঁচড়া, বেহায়া বিজেপি দলটা, বর্বরদের দল, সন্ত্রাসীদের দল, জঙ্গিদের দল, ওদের কোনো লজ্জা নেই। এখন গুজরাটটা হচ্ছে একটা কেলেঙ্কারির মডেল। বাংলা যেমন কেলেঙ্কারির মডেল, দাঙ্গার মডেল, আমরা গুজরাটকে এক নামে চিনি, গুজরাট মানেই দাঙ্গা, গুজরাট মানেই মুসলিম নিধন, গুজরাট মানেই সাম্প্রদায়িকতা, গুজরাট মানেই দুর্নীতি, গুজরাট মানেই মানে চরম দুর্নীতি, চরম অত্যাচার, নিপীড়ন, এই সব কিছুর মধ্যে গুজরাটকে মুড়ে ফেলা হয়েছে। এখন গুজরাটে 71 কোটি টাকা বা 71,000 কোটি টাকা বা 71 লক্ষ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিটা বিজেপির রক্তে আছে। বিজেপির রক্তে কেলেঙ্কারি, দুর্নীতি, সন্ত্রাস, খুন, দাঙ্গা, সাম্প্রদায়িকতা, ঘৃণা ভাষণ, হিংসা, এই সমস্তগুলো কিছুকে নিয়েই বিজেপি দলটা গঠিত হয়েছে। সুতরাং যেই রাজ্যে বিজেপি ক্ষমতাতে আছে, গুজরাটেতে, সেইখানে কেলেঙ্কারি হবে না, সেইখানে দুর্নীতি হবে না, এটা ঠিক ভাবা যায় না। আমরা যেমন বাংলার ক্ষেত্রে দেখি যে যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, দুর্নীতি আর তৃণমূল একে অপরের পরিপূরক, ঠিক তেমনই ভাবে দুর্নীতি আর বিজেপি এরাও একে অপরের পরিপূরক। দুর্নীতি ছাড়া বিজেপি চলতে পারে না, আর বিজেপি তৃণমূল ছাড়া চলতে পারে না, তৃণমূল বিজেপি ছাড়া চলতে পারে না।